7 মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা পার্কিং লটে গাড়ির ভেতর এক জঘন্য সাইকোপ্যাথের পাল্লায় পড়ে। লোকটা তাকে ক্রমাগত আঘাত করতে থাকে। এতটাই ভয়াবহ ছিল সেই দৃশ্য যে পুরো গাড়িটা অনেকক্ষণ ধরে দুলছিল। এরপর ওই মহিলাটি যখন হাসপাতালে একটি ফুটফুটে সুস্থ বাচ্চার জন্ম দেয়, তখন স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন যে কেউ বুঝবে যে এই বাচ্চাটি ওই সাইকোপ্যাথের বাচ্চার হতে পারে না, এটা তার স্বামীরই সন্তান। কিন্তু মানসিকভাবে ভেঙে পড়া ওই মহিলার মাথায় একটা ভুল ধারণা গেঁথে যায়। তার মনে হতে থাকে বাচ্চার চোখ আর ভ্রু ওই শয়তান লোকটার মতো দেখতে। সে একটা হ্যালুসিনেশন বা ঘোরের মধ্যে চলে যায়। তার মনে হতে থাকে সে এবং তার বাচ্চা দুজনেই অপবিত্র হয়ে গেছে। বাচ্চাটি যতই বড় হতে থাকে ততই কিউট হতে থাকে, কিন্তু মায়ের মন থেকে ওই ভয় আর ঘৃণা যায় না। শেষমেশ একদিন সেই মহিলা নিজের কোলের বাচ্চাকে নিয়ে জানলার কার্নিশে উঠে দাঁড়ায় এবং চোখের সামনেই নিজে ঝাঁপ দেয়। নিজের স্ত্রী এবং সন্তানকে চোখের সামনে বিল্ডিং থেকে পড়ে মারা যেতে দেখে ভদ্রলোকটি একদম পাথরের মতো হয়ে যায়। তার মনের ভেতর বেঁচে থাকার আর কোনো ইচ্ছাই অবশিষ্ট ছিল না, শুধু বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছিল প্রতিশোধের আগুন। কিন্তু কোরিয়ান আদালত সবসময় যেমন ফালতু বিচার করে, এবারও তাই করল। ওই সাইকোপ্যাথ লোকটার মানসিক সমস্যা আছে, এই অজুহাতে তার শাস্তি কমিয়ে মাত্র 4 বছর জেল দেওয়া হলো। এই রায় শুনে আসামি কাঠগড়ায় দাঁড়িয়েই শয়তানের মতো হাসছিল। ঠিক সেই মুহূর্তে ভদ্রলোকটি আর ভালো মানুষ থাকল না, সে পুরোপুরি ডার্ক সাইডে চলে গেল। সে ঠিক করল আইনের ভরসায় বসে থাকলে হবে না। সে বাজার থেকে গাদা গাদা বই কিনে আনলো, রাত জেগে মানুষের শরীরের অ্যানাটমি আর ব্যবচ্ছেদ নিয়ে পড়াশোনা শুরু করলো, আর দিনের বেলা জিমে গিয়ে শরীর লোহার মতো শক্ত করতে লাগলো। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যেদিন ওই শয়তানটা জেল থেকে ছাড়া পাবে তার ঠিক আগের দিনই জেলে একটা অ্যাক্সিডেন্টে কারেন্টের শক খেয়ে সে মারা যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লোকটা কয়লার মতো পুড়ে ছাই হয়ে যায়। নিজের হাতে প্রতিশোধ নিতে না পারার যন্ত্রণায় ভদ্রলোকটি আবার হতাশায় ডুবে যায়। জীবনের আর কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছিল না সে। ভদ্রলোকটি পেশায় ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগের ডাক্তার। নিজের কষ্ট ভোলার জন্য সে নিজেই নিজেকে কড়া কড়া ঘুমের ওষুধ আর ড্রাগস দিতে শুরু করে। এভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন তার চেম্বারে এক লং ডিস্টেন্স বাসের ড্রাইভার আসে। ড্রাইভারটি কাঁদতে কাঁদতে বলে তার জীবনে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার কথা। এক বড়লোকের বকে যাওয়া ছেলে মদ খেয়ে গাড়ি চালিয়ে ড্রাইভারের স্ত্রীকে চাপা দিয়ে মেরে ফেলেছে, আর তার 8 বছরের ছোট ছেলেটা সেই অ্যাক্সিডেন্টের পর থেকে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। সে আর কোনোদিন নড়াচড়া করতে পারবে না। অথচ ওই বড়লোকের ছেলেটা মাত্র কয়েক বছর জেল খেটে বেরিয়ে গেছে। জেল থেকে বেরিয়ে সে আবার আগের মতো বারে যাচ্ছে, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করছে, যেন কিছুই হয়নি। ড্রাইভার বলে তার ইচ্ছে করে ট্রাক দিয়ে ওই শয়তানটাকে পিষে মেরে ফেলতে, কিন্তু সে যদি মরে যায় বা জেলে যায় তাহলে তার বিছানায় পড়ে থাকা অসুস্থ ছেলেটাকে কে দেখবে। তাই বাধ্য হয়ে সে প্রতিশোধ নিতে পারছে না, আর এই কষ্টে সে গভীর ডিপ্রেশনে চলে গেছে। ডাক্তার হিসেবে রোগীকে সুস্থ করা তার দায়িত্ব। তখন ডাক্তার একটা অদ্ভুত চিকিৎসার অফার দেয়। সে ড্রাইভারকে বলে, আপনার হয়ে ওই বড়লোকের ছেলেটাকে আমি মেরে ফেলব, এতে আপনার মনের ঝালও মিটবে আর আমার নিজের প্রতিশোধ নিতে না পারার যে আফসোস ছিল সেটাও মিটবে। এরপর ডাক্তার তার এতদিনের শেখা অ্যানাটমি আর খুনের কৌশল কাজে লাগিয়ে ওই বখাটে ছেলেটাকে কিডন্যাপ করে এবং তাকে টুকরো করে কেটে ফেলে। কাজ শেষ করার পর সে ওই খুনের ভিডিও ড্রাইভারকে দেখায়। আশ্চর্যজনকভাবে ভিডিওটা দেখার পর ড্রাইভারের ডিপ্রেশন একদম ভালো হয়ে যায়। এটা দেখে ডাক্তার সিদ্ধান্ত নেয় সে এখন থেকে এই মার্ডার থেরাপি চালিয়ে যাবে। সে সমাজের সেই সব মানুষকে খুঁজে বের করতে লাগলো যারা ন্যায় বিচার পায়নি। সে বিভিন্ন কাউন্সেলিং সেন্টারে ভলেন্টিয়ার হিসেবে কাজ শুরু করে, যাতে ভুক্তভোগীদের গল্প শুনতে পারে। কারো বোনকে হয়তো কেউ রেপ করেছে, কোনো ছোট বাচ্চাকে হয়তো তার সৎ বাবা অমানসিক নির্যাতন করেছে। এসব ঘটনা শুনে ডাক্তার তাদের হয়ে প্রতিশোধ নেওয়া শুরু করলো। গত কয়েক বছরে সে চোখের বদলে চোখ নীতিতে বিশ্বাসী হয়ে একে একে 11 জন অপরাধীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তাও ভিন্ন ভিন্ন স্টাইলে। গল্পের টাইমলাইন চলে আসে 2025 সালে। বড় একটা ঝড় আসার ঠিক আগ মুহূর্তে ডাক্তার শহরের নাম করা এক ফিমেল রিপোর্টার, যার নাম আমরা দিচ্ছি সাংবাদিক লিসা, তাকে ফোন করে। ডাক্তার তাকে বলে সে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিতে চায়। লিসা প্রথমে রাজি ছিল না, কারণ প্রথমত তার অফিসের কিছু ইন্টারনাল ঝামেলার কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। দ্বিতীয়ত সে তার মেয়ে ইলিনের স্কুল ব্যাগ চেক করার সময় সেখানে শেভ করার ব্লেড খুঁজে পেয়েছে, যেটা নিয়ে সে খুব টেনশনে যে মেয়ে স্কুলে কোনো বুলিং বা ঝামেলার শিকার হচ্ছে কিনা। ডিভোর্সের পর লিসা একাই মেয়েকে বড় করছে। তবে এই ইন্টারভিউটা যদি সে নিতে পারে এবং সেটা যদি হিট হয় তাহলে তার চাকরিটা বেঁচে যাবে। তবে কোনো গন্ডগোল হলে, তবে ভালো দিক হলো লিসার বয়ফ্রেন্ড একজন পুলিশ অফিসার, নাম হলো রনি। রনি তাকে সাহস দেয়। সে বলে, তুমি চিন্তা করো না, আমি ইলিনের সাথে কথা বলবো, আর ইন্টারভিউয়ের সময় আমি তোমার আশেপাশে ছায়ার মতো থাকবো, তোমার একটা পশমও কেউ ছিঁড়তে পারবে না। তবে লিসা রাজি হওয়ার আসল কারণ ক্যারিয়ার নয়,
ওই ডাক্তার তাকে একটা অডিও ক্লিপ পাঠিয়েছিল, যেখানে সে বলেছে, আজ রাতে আমি আমার 12 নম্বর শিকারকে খুন করতে যাচ্ছি, কিন্তু তুমি যদি আমার ইন্টারভিউ নিতে আসো তাহলে আমি তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারি। তাই লিসা মনে করেছে এটা শুধু নিউজ নয়, বরং একটা মানুষের জীবন বাঁচানোর সুযোগ। এরপর তারা দুজনে কথা মতো একটা 5 স্টার হোটেলে চলে আসে। লিসা একা রিসেপশনে গিয়ে কনফার্ম করে যে কেউ তার নামে রুম বুক করেছে কিনা। রিসেপশনিস্ট তাকে 2701 নম্বর রুমের চাবি দেয়। সমস্যা হলো হোটেলের সিসিটিভি ক্যামেরা আপগ্রেড করা হচ্ছে, তাই আগামীকাল পর্যন্ত ক্যামেরা বন্ধ থাকবে। এর মানে হলো লিসা কোন ফ্লোরে বা কোথায় যাচ্ছে সেটা কেউ ট্র্যাক করতে পারবে না। বিপদ অনেক বেশি, কিন্তু লিসা তৈরি হয়েই এসেছে। সে তার কানের দুলের ভেতর চালের দানার সমান একটা গোপন স্পিকার আর মাইক্রোফোন লুকিয়ে রেখেছে। সে রুমের চাবিটা কপি করে একটা ডুপ্লিকেট কার্ড লিফটের একটা গোপন জায়গায় রেখে দেয়, যাতে তার পুলিশ বয়ফ্রেন্ড রনি সেটা নিতে পারে। প্ল্যান অনুযায়ী রনি ঠিক পাশের রুমটা, মানে 2601 নম্বর রুমটা ভাড়া নেয়। 2 রুমের মাঝখানে শুধু ছাদের ব্যবধান, যাতে সিগন্যাল ভালো পাওয়া যায় এবং বিপদ দেখলে রনি সাথে সাথে অ্যাকশন নিতে পারে। লিসা রুমে ঢুকে নির্দেশ মতো একটা গোপন ক্যামেরা সেট করে। সিগন্যাল সব ঠিকঠাক, এখন শুধু অপেক্ষা। বিকেল ঠিক 3টায় দরজায় বেল বাজে। লিসা দরজা খুলে দেখে সেই ডাক্তার দাঁড়িয়ে। দুজনের সামনাসামনি বসার পর ইন্টারভিউ শুরু হয়। লিসা খুব ভালো করে লোকটাকে লক্ষ্য করে। ডাক্তারকে দেখে মোটেও খুনি মনে হচ্ছে না। তার চুল পরিপাটি করে জেল দিয়ে সেট করা, হাতে দামি সোনার ঘড়ি, পোশাক আশাক খুব স্মার্ট। তাকে দেখে বোঝা যায় সে একজন পারফেকশনিস্ট এবং বেশ ধনী। পুলিশ কেন এতদিন তাকে ধরতে পারেনি তার কারণ বোঝা গেল। এই লোক কোনো সাধারণ অপরাধীর মতো ভুল করে না। সে কোনো ডিএনএ বা আঙুলের ছাপ রাখে না। লিসা তাকে প্রশ্ন করে, আপনার মতো একজন উচ্চশিক্ষিত ধনী মানুষ কেন খুন করতে যাবে? ধরা পড়লে তো আপনার পুরো জীবন শেষ। ডাক্তারের বুঝতে বাকি থাকে না যে লিসা তাকে সন্দেহ করছে। সে কথার চেয়ে কাজে বিশ্বাসী। ডাক্তার পকেট থেকে তার ফোন বের করে লিসার সামনে রাখে এবং বলে, বিশ্বাস হচ্ছে না তো? এই নিন, পুরো বডি কাটার ভিডিওটা দেখুন। একটা ভালো না লাগলে বাকি 10 জনের ভিডিও আছে, বসে বসে দেখুন, লাইক বা সাবস্ক্রাইব করার দরকার নেই। ভিডিও দেখে লিসার হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ আজকালকার দিনে ভিডিও এডিট করা গেলেও এত রিয়েলিস্টিক ভিডিও বানানো সম্ভব নয়। লিসা নিশ্চিত হয় এই লোকটাই সেই সিরিয়াল কিলার। সে রেকর্ডিং বাটন অন করে এবং ইন্টারভিউ শুরু করে। লিসার প্রথম প্রশ্ন ছিল, আপনি কেন একজন সাংবাদিককে ডেকে এই ইন্টারভিউ দিচ্ছেন? ডাক্তার উত্তর দেয়, আমি জানতে চাই আমি যা করছি সেটা সঠিক কিনা। আমি আপনার মাধ্যমে সমাজের মানুষের মতামত জানতে চাই। লিসা বলে, দেখুন, আপনি যাদের মেরেছেন তারা হয়তো খারাপ মানুষ, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া তো সমর্থনযোগ্য নয়। এটা তো সাধারণ মানুষের মোরালিটির বিরুদ্ধে। ডাক্তার হেসে বলে, আপনি ভুল বুঝছেন। আমি সমাজ পরিষ্কার করছি না, আমি তো শুধু চিকিৎসা করছি। এটা আমার কাছে একটা থেরাপি। এরপর ডাক্তার উল্টো লিসাকে প্রশ্ন করে, আচ্ছা, আপনি কেন এই ইন্টারভিউ নিতে রাজি হলেন? লিসা সোজা সাপটা উত্তর দেয়, আমি কোনো এক্সক্লুসিভ নিউজের জন্য আসিনি। আমি এসেছি যাতে আপনি আপনার কথা রাখেন এবং জিম্মি করে রাখা লোকটাকে ছেড়ে দেন। ডাক্তার তখন একটু বাঁকা হাসি দিয়ে বলে, আচ্ছা, তাহলে আজকের এই ইন্টারভিউটা না হওয়ার ভান করি। আমি ভিডিও ডিলিট করে দিচ্ছি, আপনি আসতে পারেন। লিসা যখন তার যন্ত্রপাতি গুছিয়ে রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই ডাক্তার তাকে ওয়ার্নিং দেয়, তুমি যদি এই রুম থেকে বের হও, আমি সাথে সাথে লোকটাকে মেরে ফেলব। পাশের রুমে বসে রনি সব শুনছিল। সে লিসাকে বলে, প্লিজ ওর ফাঁদে পড়ো না। কিন্তু লিসা রিস্ক নিতে পারে না। যদি তার বের হওয়ার কারণে লোকটা মারা যায়, তবে পরোক্ষভাবে সেও খুনের ভাগিদার হবে। ডাক্তার তখন বলে, আমি তোমাকে বলবো লোকটা কে এবং কোথায় আছে। আগে বসো। লিসা আবার চেয়ারে বসে। সে দ্বিতীয় প্রশ্ন করে, আপনার খুন করার মোটিভ বা উদ্দেশ্য কি? ডাক্তার তখন তার নিজের জীবনের গল্পটা বলে, যেটা আমরা ভিডিওর শুরুতে দেখেছি। সে বলে, প্রথমে আমি আমার স্ত্রীর খুনের প্রতিশোধ নিতে চেয়েছিলাম। এরপর আমি দুর্বল মানুষের হয়ে প্রতিশোধ নেওয়া শুরু করে। এই 11 জনকে মারার পর আমি একটা সিদ্ধান্তে এসেছি, খুন করাটা একটা সফল সার্জারির মতো। ভুক্তভোগীর মনের ক্ষত হয়তো পুরোপুরি সারে না, কিন্তু তাদের মানসিক যন্ত্রণা অনেক কমে যায়। লিসা তখন বলে, এসব বাজে কথা বলা বন্ধ করুন। আপনি বলছেন ঈশ্বরের কাজ করছেন, কিন্তু আসলে আপনি নিজের খুনের নেশা মেটাচ্ছেন। ডাক্তার রাগ না করে উল্টো প্রশ্ন করে, আচ্ছা, আপনি আমাকে সন্দেহ করছেন, আমিও তো আপনাকে সন্দেহ করতে পারি। আপনি বলছেন মানুষ বাঁচাতে এসেছেন, কিন্তু আমার তো মনে হয় আপনি নিজের ফেমাস হওয়ার জন্য এসেছেন। এই বলে ডাক্তার লিসার হাতের কবজি ধরে তার পালস বা নাড়ির গতি দেখতে থাকে। ডাক্তার যেহেতু এক্সপার্ট, সে লিসার পালস বা নাড়ির গতি এবং চোখের এক্সপ্রেশন দেখে বুঝে ফেলে লিসা সত্য বলছে। ডাক্তার কনফার্ম হয় যে লিসা সৎ। ঠিক এই সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। রুম সার্ভিস এসেছে খাবার নিয়ে।
ডাক্তার পকেট থেকে 50,000 টাকার একটা বান্ডিল বের করে ওয়েটারকে টিপস দেয়। ওয়েটার তো এত টাকা দেখে খুশিতে পাগল হয়ে যায়। এরপর ডাক্তার আরও 50,000 টাকা বের করে তার দিকে বাড়িয়ে দেয়। ওয়েটার যখন লোভে পড়ে দ্বিতীয় বান্ডিলটা নিতে যায়, ডাক্তার তাকে ধোঁকা দিয়ে হাতটা সরিয়ে নেয় এবং চোখের পলকে তার ঘাড়ের মধ্যে একটা ইঞ্জেকশন বা ধারালো কিছু ঢুকিয়ে দেয়। দৃশ্যটা এত দ্রুত ঘটে যে লিসা আর তার বয়ফ্রেন্ড রনি দুজনেই চমকে যায়। কেউ ভাবেনি ইন্টারভিউয়ের মাঝখানে ডাক্তার এভাবে খুন করবে। ডাক্তার লিসাকে শান্ত হতে বলে। সে জানায় এই ওয়েটার গত 3 বছর ধরে হোটেলের মেয়ে গেস্টদের গোপন ভিডিও করত এবং তাদের ব্ল্যাকমেইল করত। আমি ইচ্ছে করেই এই হোটেল বেছে নিয়েছি যাতে এই আবর্জনাটাকে পরিষ্কার করতে পারি। ওদিকে ফ্লোরে পড়ে থাকা ওয়েটারটা খিঁচুনি দিয়ে ছটফট করছিল। ডাক্তার লিসাকে বলে, ভয় পাবেন না, এটা মৃত্যুর আগের স্বাভাবিক রিয়াকশন, একটু পরেই শান্ত হয়ে যাবে। পাশের রুমে রনি আর স্থির থাকতে পারে না। সে ভাবে এই পাগল ডাক্তার লিসার ক্ষতি করতে পারে। সে তার বন্দুক লোড করে এবং কপি করা চাবিটা নিয়ে দৌড়ে 701 নম্বর রুমের দিকে যায়। কিন্তু এখানে একটা টুইস্ট হয়। ডাক্তার হয়তো আগেই দরজা লক করে দিয়েছিল বা চাবি কাজ করছিল না। রনি অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না বা তার প্ল্যান ফেল করে। সে রাগে গজগজ করতে করতে আবার নিজের রুমে ফিরে আসে। এদিকে ডাক্তার মিউজিক প্লেয়ারে গান ছেড়ে দেয় এবং লিসাকে আবার একটা প্রশ্ন করে, আচ্ছা লিসা, যদি কেউ আপনার বাচ্চার জীবন নষ্ট করে দিত, আপনি কি তাকে খুন করতে চাইতেন না? লিসা সত্যটাই বলে। সে মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন ডাক্তার এমন একটা কথা বলে যা শুনে লিসার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ডাক্তার বলে, আমার কাছে যে রোগী এসেছিল তার হাতের রগ কেউ ব্লেড দিয়ে একটা একটা করে কেটে দিয়েছিল। এই কথাটা শুনে লিসার মাথায় বাজ পড়ে, কারণ আজ সকালেই সে তার মেয়ে ইলিংয়ের ব্যাগে ব্লেড পেয়েছে। তার মানে কি তার মেয়েই সেই ভিকটিম, নাকি তার মেয়েই কাউকে নির্যাতন করছে? লিসার গলা শুকিয়ে আসে। সে ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, কে সেই বাচ্চা? ডাক্তার তখন পকেট থেকে একটা ছবি বের করে লিসার দিকে ছুড়ে দেয়। লিসা ছবিটা হাতে নিয়ে দেখে ওটা একটা ছেলের ছবি, মানে তার মেয়ে ইলিংয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। লিসা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ডাক্তার থামে না। সে পকেট থেকে একটা কয়েন বের করে এবং সেটা ওপরের দিকে টস করে। ডাক্তার কয়েনটা টস করার পর সেটা যখন টেবিলে ঘুরছিল, ওই ঘূর্ণনটা ছিল আসলে একটা ফাঁদ। ওটার দিকে তাকিয়ে থাকতে থাকতে লিসা মুহূর্তের মধ্যে হিপনোটাইজ হয়ে যায়। ডাক্তারের সম্মোহন বিদ্যার কাছে হার মেনে লিসা গড় গড় করে তার মনের সব গোপন কথা বলতে শুরু করে। সে বলে তার প্রাক্তন স্বামী তার বিরুদ্ধে কেস করেছে মেয়ে এলিংয়ের কাস্টাডি পাওয়ার জন্য। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো এলিং নিজেও বাবার কাছে চলে যেতে চাইছে। একদিকে সিঙ্গল মাদার হওয়ার যন্ত্রণা, অন্যদিকে অফিসের বসের চাপ, সব মিলিয়ে লিসা মানসিকভাবে ভেঙে পড়েছে। লিসা যখন প্রায় সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল, ঠিক তখন তার কানে লাগানো গোপন স্পিকার দিয়ে বয়ফ্রেন্ড রনি চিৎকার করে ওঠে, লিসা, নিজেকে সামলাও। রনির গলার আওয়াজে লিসার ঘোর কেটে যায়। রনি তাকে নির্দেশ দেয় প্ল্যান বি অনুযায়ী কাজ করতে। লিসার হাতে থাকা কলমটা আসলে একটা ইলেকট্রিক শক দেওয়ার অস্ত্র বা বিষাক্ত ইনজেকশন। লিসা ভাবে, আর কোনো ইন্টারভিউ না, এই লোক আমাকে নিয়ে খেলছে। সে কলমটা শক্ত করে ধরে ডাক্তারের দিকে ধেয়ে যায় শেষ আঘাতটা করার জন্য। কিন্তু আপনারা তো জানেন এই ডাক্তার কতটা ধূর্ত। লিসা আর রনির এই গোপন প্ল্যান ডাক্তার অনেক আগেই বুঝে ফেলেছিল। ডাক্তার হেসে বলে, তোমার বয়ফ্রেন্ড রনি এখন আর তোমাকে বাঁচাতে আসবে না, কারণ সে নিজেও ফাঁদে পড়েছে। ডাক্তার জানায় রনি এখন ঠিক তাদের নিচের ফ্লোরে 2601 নম্বর রুমে আটকা পড়ে আছে। লিসার বিশ্বাস হয় না। সে ভাবে এটা হয়তো কোনো চাল, কিন্তু ততক্ষণে 2601 নম্বর রুমের রনির অবস্থা খারাপ। ডাক্তার ওই রুমের খাটের নিচে আগে থেকেই ঘুমের গ্যাসের সিলিন্ডার ফিট করে রেখেছিল। গ্যাস বের হওয়া শুরু হতেই রনি ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে যায়। মানে এই মগজ ধোলাইয়ের খেলায় প্রথমার্ধে ডাক্তার পুরোপুরি জিতে যায়। কিছুক্ষণ পর লিসার হুঁশ ফেরে। সে দেখে তাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ডাক্তার তার সামনে দাঁড়িয়ে হাতে একটা সার্জিক্যাল ব্লেড নিয়ে খেলছে। লিসা ভয়ে কুঁকড়ে যায়, কিন্তু ডাক্তার তাকে মারে না, উল্টো তার বাঁধন কেটে দিয়ে বলে, আরে আমি মজা করছিলাম, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। তুমি যেমন তোমার বয়ফ্রেন্ডের কথা গোপন করেছ, আমিও একটা ছোট মিথ্যে বলেছি। এখন আমরা সমান সমান। লিসা তখন বুঝতে পারে সে যে এতদিন ধরে এক বিশাল বড় কোম্পানি ইক্সিং গ্রুপের দুর্নীতির তদন্ত করছিল, এই ডাক্তার হয়তো সেই গ্রুপের হয়ে তাকে মারতে এসেছে। ডাক্তার তখন তার ফোন বের করে লিসাকে একটা লাইভ ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যায় রনিকেও একইভাবে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর সে অজ্ঞান হয়ে পড়ে আছে। নিজের হবু স্বামীকে ওই অবস্থায় দেখে লিসা সব সত্যি কথা বলতে শুরু করে। সে জানায় 10 বছর আগে এই ইক্সিং গ্রুপ নদীতে বিষাক্ত কেমিক্যাল ফেলেছিল, যার ফলে নদীর পাড়ের গ্রামের পর গ্রাম মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। এই খবর ধামাচাপা দেওয়ার জন্য তারা বড় বড় অফিসারদের ঘুষ দিয়েছিল। সেই কোম্পানির এক হিসাব রক্ষক বিবেকের দংশনে জ্বলছিল,
তাই সে ঘুষের সব হিসাব লেখা একটা ডায়েরি বা খাতা লিসাকে এনে দেয়। লিসা সেটা নিয়ে নিউজ করার ঠিক আগের রাতে তার বাসায় চুরি হয়। চোর আর কিছু নেয়নি, শুধু লিসার তোষকের নিচে লুকিয়ে রাখা সেই ডায়েরিটা নিয়ে যায়। আর সেই রাতেই সেই হিসাব রক্ষককে রাস্তায় গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়। প্রমাণ আর সাক্ষী সব গায়েব হয়ে যাওয়ায় লিসা নিউজটা করতে পারেনি। উল্টো তার অফিসে একটা বেনামি চিঠি আসে যে লিসা নাকি ভুয়া নিউজ করে। এরপরই লিসার বস তাকে সাসপেন্ড করে। এই কথা শুনে ডাক্তার শয়তানি হাসি দিয়ে বলে, জানো লিসা, তোমার অফিসে ওই বেনামি চিঠিটা কে পাঠিয়েছিল? ওটা আমি পাঠিয়েছিলাম। আমিই তোমাকে সাসপেন্ড করিয়েছি, যাতে তুমি ফ্রি হয়ে আমার কাছে ইন্টারভিউ নিতে আসতে পারো। মানে শুরু থেকেই তুমি আমার দাবার গুটি। ডাক্তার আরও বলে, আমি তোমাকে এখানে ইন্টারভিউ দিতে ডাকিনি, আমি তোমাকে চিকিৎসা করতে ডেকেছি। লিসা রেগে বলে, আমার কোনো চিকিৎসার দরকার নেই, আপনি আমার স্বামীকে ছাড়ুন। ডাক্তার তখন বলে, দাঁড়াও, আসল টুইস্ট তো এখনও বাকি। সে লিসাকে দুটো কঠিন লজিক শোনায়। এক, আমি রনিকে নড়াচড়া করতে বারণ করেছিলাম, তাও সে পালানোর চেষ্টা করেছে। তার মানে তোমার জীবনের চেয়ে তার নিজের জীবন তার কাছে বেশি প্রিয়। দুই, তোমার তোষকের নিচে যে ডায়েরি লুকিয়েছিল সেটা তুমি আর রনি ছাড়া আর কেউ জানতো না, তাহলে চোর জানলো কি করে? এর মানে একটাই, রনি সেই ডায়েরি চুরি করেছে। আসলে ঘটনা হলো, রনি যখন পুলিশে ছিল, একদিন তার গাড়ির সাথে এক সুন্দরী মেয়ের গাড়ির ধাক্কা লাগে। মেয়েটা তাকে কফি খাওয়ার অফার দেয়, এরপর ডিনার, এরপর ড্রিঙ্কস। রনি মেয়েটার প্রেমে হাবুডুবু খেতে থাকে, কিন্তু ওটা ছিল একটা ফাঁদ, যাকে বলে হানি ট্র্যাপ। রনি আর ওই মেয়েটার কিছু আপত্তিকর ছবি তুলে গ্যাংস্টাররা তাকে ব্ল্যাকমেল শুরু করে। চাকরি আর সম্মান বাঁচাতে রনি ওই গ্যাংস্টারদের কথা মতো কাজ করতে শুরু করে। মানে সে পুলিশের ভেতর থাকা শয়তানের চরে পরিণত হয়। ইয়াংসিং গ্রুপ যখন জানতে পারে লিসার কাছে ওই ডায়েরি আছে, তারা রনিকে দিয়ে সেটা চুরি করায়। কিন্তু কাজ শেষ হওয়ার পরেও তারা রনির সেই অশ্লীল ছবি ডিলিট করেনি, উল্টো তাকে আরও বেশি করে ব্ল্যাকমেল করতে থাকে। মানে রনি না ঘরকা না ঘাটকা হয়ে যায়। নিজের প্রেমিকা লিসার সাথে বেইমানি করেও সে মুক্তি পায় না। কিন্তু রনির শয়তানি এখানেই শেষ নয়, সে এর চেয়েও জঘন্য কাজ করেছে। যেদিন রনি লিসার বাসা থেকে ডায়েরিটা চুরি করতে যায়, সে ভেবেছিল বাসায় কেউ নেই, কিন্তু লিসার মেয়ে ইলিং সেদিন শরীর খারাপ থাকায় আগে স্কুল থেকে ফিরে এসেছিল। ইলিং নিজের চোখে দেখে ফেলে যে তার হবু বাবা রনি চোর। ইলিং যাতে মুখ না খোলে সেজন্য রনি বাচ্চা মেয়েটাকে রুমের ভেতর নিয়ে অমানসিক নির্যাতন করে এবং ভয় দেখায়। সে বলে, তুই যদি কাউকে কিছু বলিস তাহলে তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দেব। মায়ের থেকে আলাদা হওয়ার ভয়ে ছোট্ট ইলিং চুপ করে থাকে, কিন্তু এই ট্রমা সে নিতে পারছিল না। তাই সে নিজের কষ্ট কমাতে ব্লেড দিয়ে নিজের হাত কাটত। লিসা যে তার মেয়ের ব্যাগে ব্লেড পেয়েছিল সেটার কারণ আজ পরিষ্কার হলো। ইলিং এই মানসিক যন্ত্রণা থেকেই ডাক্তারের কাছে কাউন্সেলিং করতে এসেছিল, আর সেখান থেকেই ডাক্তার সব জানতে পারে এবং এই প্রতিশোধের ব্লু প্রিন্ট তৈরি করে। সব শোনার পর লিসা বিশ্বাস করতে চায় না। সে সাথে সাথে তার মেয়েকে ফোন করে। ফোনের ওপাশ থেকে মেয়ে যখন কান্না জড়িত কণ্ঠে সত্যটা স্বীকার করে, তখন লিসার পৃথিবীটা দুলে ওঠে। এতক্ষণ লিসা ভাবছিল সে খুন আটকাতে এসেছে, কিন্তু এখন তার মনে হচ্ছে খুন করাটাই সঠিক বিচার। তার মাতৃহৃদয় জ্বলে ওঠে। সে এখন নিজেই রনিকে খুন করতে চায়। ডাক্তার তাকে সুযোগ দেয়। লিসাকে 2601 নম্বর রুমে পাঠানো হয়। লিসা গিয়ে রনিকে জেরা করে। রনি তখনও মিথ্যা নাটক করতে থাকে। সে বলে, লিসা, তুমি পাগল হয়ে গেছো। তুমি একটা সাইকোপ্যাথ কিলারকে বিশ্বাস করছো আর আমাকে সন্দেহ করছো। রনির অভিনয় এত নিখুঁত ছিল যে লিসা প্রায় বিশ্বাস করেই ফেলছিল, কিন্তু তার মনের ভেতর মায়ের ষষ্ঠ ইন্দ্রিয় বলে ওঠে, না, ডাক্তার সত্যি বলছে। ঠিক তখনই ডাক্তার ওই রুমে ঢুকে পড়ে। রনি সাথে সাথে লিসার চুল ধরে নিজের কাছে টেনে নেয় এবং পকেট থেকে বন্দুক বের করে লিসার মাথায় ঠেকিয়ে দেয়। সে চিৎকার করে বলে, এক পা এগোলে আমি লিসার খুলি উড়িয়ে দেব। ডাক্তার একটুও ভয় পায় না। সে মুচকি হেসে বলে, আমি বাজি ধরে বলতে পারি তোমার বন্দুকে কোনো গুলি নেই। রনির রাগে ট্রিগার চাপে, কিন্তু সত্যি সত্যি ক্লিক শব্দ হয়। গুলি ছিল না। ডাক্তার আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। এই সুযোগে লিসা তার হাতের সেই ইঞ্জেকশন ভর্তি কলমটা সজোরে রনির পায়ে গেঁথে দেয়। কড়া ওষুধের প্রভাবে রনি দ্বিতীয়বারের মতো অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। ডাক্তার তখন লিসার হাতে একটা রুমাল দিয়ে বলে, যাও, বাড়ি গিয়ে মেয়ের খেয়াল রাখো। আবর্জনা পরিষ্কার করার কাজটা আমার উপর ছেড়ে দাও। লিসার জন্যে নরক যন্ত্রণা শেষ হলো, কিন্তু রনির জন্যে আসল নরক যন্ত্রণা মাত্র শুরু হলো। ডাক্তার তাকে তার গোপন আস্তানায় নিয়ে গিয়ে এমন শাস্তি দেয় যা কল্পনা করলেও গা শিউরে ওঠে। সব ঝামেলা মিটে যাওয়ার কিছুদিন পর ইলিং আবার ডাক্তারের কাছে চেকআপে আসে। ডাক্তার তাকে একটা মিষ্টি মিথ্যে বলে। সে বলে, তোমার সেই পচা আঙ্কেলটা পাহাড়ে ধসে চাপা পড়ে মারা গেছে, সে আর কোনোদিন ফিরে আসবে না। এই কথা শুনে ইলিংয়ের মুখে যে হাসি ফোটে তা ছিল অমূল্য। এরপর লিসা ডাক্তারের সাথে দেখা করতে আসে। সে ডাক্তারকে ধন্যবাদ জানায়, কিন্তু যাওয়ার সময় একটা গভীর কথা বলে যায়। ডাক্তার সাহেব, আপনি সবাইকে ভালো করেন,
কিন্তু আপনার নিজের ক্ষত কি শুকিয়েছে? অন্যের বিচার করতে গিয়ে নিজের হাতে রক্ত মাখালেন, এতে কি আপনার কষ্ট হয় না? লিসা চলে যায়, কিন্তু ডাক্তারের মনে এই প্রশ্নটা গেঁথে থাকে। সে নিজের কাঁপতে থাকা হাতের দিকে তাকায়। সে কি ঠিক করছে না ভুল? তবে তার ভাবনার সময় নেই। অ্যাসিস্ট্যান্ট এসে জানায় বাইরে নতুন এক রোগী এসেছে, যাকে খুব নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। ডাক্তার বুঝতে পারে পৃথিবীতে যতদিন শয়তান থাকবে ততদিন তার মতো জল্লাদের প্রয়োজন আছে। সে আবার তার কাজে ফিরে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভিটার নাম। মুভিটা কিন্তু জাস্ট একটা ক্রাইম থ্রিলার না, এটা মানুষের সাইকোলজি নিয়ে খেলা করে। মুভিটা IMDb-তে বেশ ভালো রেটিং পেয়েছে এবং ক্রিটিকরা এর চিত্রনাট্যের প্রচুর প্রশংসা করেছেন। কেন এই মুভিটা দেখবেন? কারণ এখানে দেখানো হয়েছে আইন যখন অন্ধ হয়ে যায় তখন সাধারণ মানুষ কতটা অসহায় হয়ে পড়ে। আর একজন ডাক্তার হয়েও ভিলেন কেন খুনি হয়ে উঠল, সেই জার্নিটা আপনাকে ভাবাবেই। আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি নিশ্চিত আপনার মনের ভেতরও একটা প্রশ্ন জাগছে, ওই ডাক্তার যা করলো সেটা কি ন্যায় বিচার ছিল নাকি অপরাধ? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এত কষ্ট করে আপনাদের জন্য গল্পটা সাজালাম, একটা লাইক তো দেওয়াই যায়, তাই না? এরকম আরও দুর্দান্ত সব মুভির গল্প শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। টাটা।